নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শারদিন। আজ স্টার নিউজ করা আলাপে আমাদের অতিথিদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব। আমাদের সাথে রয়েছেন আতিকুর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং আমার সাথে রয়েছেন ফাহিমা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে করা আলাপে। শুরুতেই আজাদ মজুমদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ঢাকার মন্ত্রীপাড়ায় 3টি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তো এসব ভবনে থাকবে 72টি ফ্ল্যাট। যে খবরগুলো আমরা জেনেছি যে ফ্ল্যাটগুলো কেমন হবে, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে চাই। ফ্ল্যাটগুলোর আয়তন হবে 8,500 থেকে 9,030 বর্গফুট। প্রতিটি ভবন হবে 11 তলা। অপেক্ষাকৃত বড় ফ্ল্যাটগুলো মন্ত্রীদের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে, আর বাকিগুলোতে থাকবেন প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা। আমার প্রশ্নটা হচ্ছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা বলছিল যে তারা খরচ কমাবে, এই সরকারের খরচ কমাবে, সরকারি খরচ কমাবে। তো মন্ত্রীদের জন্য যে ফ্ল্যাট বরাদ্দ রাখার প্ল্যান করা হয়েছে, এই যে এত বিলাসবহুল ফ্ল্যাট, এটি কি খরচ কমানোর নমুনা? প্রথম কথা হচ্ছে যে মন্ত্রীদের জন্য এখন যে ফ্ল্যাটগুলো আছে এগুলো অনেক বিলাসবহুল, কিন্তু এই ফ্ল্যাটগুলোতে আমরা দেখেছি যে মন্ত্রী ছাড়াও সাংবিধানিক অনেক পদে যারা অধিষ্ঠিত আছেন তারা অনেকেই আছেন, এবং এর আগে অনেককে দেখেছি যে এখানে আসলে তারা আসলে ছাড়তে চান না। আমি ঠিক নিজেও একেবারে সুনিশ্চিত হয়ে আপনাকে বলতে পারবো না যে এই ফ্ল্যাটগুলো শুধু মন্ত্রীদের জন্যই করা হচ্ছে নাকি এটা মন্ত্রী ছাড়াও এখানে আরো যারা সাংবিধানিক পদে এখন আছেন তারা যারা কন্টিনিউ করবেন, হয়তো এই সরকারি উপদেষ্টা পরিষদ চলে যাবে, কিন্তু আরো অনেকেই আছেন যারা কন্টিনিউ করবেন, তাদেরও কোনো চাওয়া পাওয়া আছে। তবে এটা ঠিক যে এই ধরনের প্রকল্প বিলাসিতা পূর্ণ, এটা আমি আপনার সাথে একমত। এবং এটা আমি একটু বিলাসিতার উদাহরণটা আরেকবার একটু দিতে চাই যে আপনি তো 1,500 বর্গফুট আয়তনের ফ্ল্যাটে মোটামুটি বলা যায় যে রাজধানীতে যারা বসবাস করেন উচ্চ মধ্যবিত্তরাও থেকে যান, কিন্তু 9,000 স্কয়ার ফিটের ফ্ল্যাটের আসলে এত বড় ফ্ল্যাটের প্রয়োজন হলো কি কারণে? এটা তো এখনই একেবারেই পরিকল্পনা পর্যায়ে। সো আপনার যখন পরিকল্পনাটা চূড়ান্ত হবে তখন আমরা আসলে বুঝতে পারবো আদৌ প্রয়োজনীয়তাটা আছে কিনা, বা পরিকল্পনা চূড়ান্ত হলে তখন আপনাকে হয়তো বা ঠিক উপযুক্ত ব্যাখ্যাটা বলতে পারবেন যে এই ল্যাভিশ যে প্রজেক্ট, সেই প্রজেক্টে কাকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে? আমি জানি না এই প্রজেক্ট আপনার এখন কোন পর্যায়ে আছে এ বিষয়ে আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। সো আমি আপনাকে এই বিষয়ে কোনো কিছু বলতে পারবো না এই মুহূর্তে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে শিক্ষকদের আমরা অনেক ধরনের আন্দোলন দেখি, তারা ন্যায্য দাবিতে অনেক সময় আন্দোলন করে থাকেন, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করে থাকেন, রাস্তায় পুলিশের মার খেয়ে তারা আন্দোলন চালিয়ে যান, কিন্তু তাদের আন্দোলনের কোনো সুফল আমরা অনেক সময় দেখতে পাই না। তো আসলে কি ধারণা থেকে মন্ত্রী কারা হবে বা এমপি কারা হবে তারা না জেনেও যখন এ ধরনের প্রজেক্ট নেওয়া হয়, তাহলে ওই যারা ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছেন তাদের দাবিগুলো কেন আসলে উপেক্ষা করা হয়? প্রথম আপনার প্রশ্নটা কি মন্ত্রী কারা হবে তাদের নিয়ে, নাকি যারা যারা ন্যায্য দাবিতে রাস্তায় নামেন তাদের দাবিগুলোকে কেন উপেক্ষা করা হয়? তাদের দাবিগুলো অনেক সময় দেখা যায় যে সরকারের কাছে অনেক দেরিতে পৌঁছায়, তাদের কাছ থেকে রেসপন্স অনেক দেরিতে আসে। আমার মনে হয় আপনার প্রশ্নটা ন্যায্য না, কারণ তাদের দাবি উপেক্ষা করা হয় না। আমি যতদূর জানি যে আপনার গত 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় 1600-র মতো আন্দোলন হয়েছে। এই আন্দোলনগুলোর বেশিরভাগই আমি বলছি না যে সব আন্দোলনের কথা, কিছু কিছু আন্দোলনের কথা বলছি। আপনার এই 1600 আন্দোলনের মধ্যে প্রায় 700 শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলন, এর মধ্যে শিক্ষকদেরও আন্দোলন ছিল এবং শিক্ষকদের অনেকগুলো দাবি মেনে নেওয়া হয়েছে। আপনার শিক্ষকদের দাবি যেখানে মেনে নেওয়া হচ্ছে, যে দাবিগুলো, সেগুলো আপনি যদি সেদিকে দৃষ্টি না নিয়ে আপনি মনে করেন যে শিক্ষকদের সব দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না, এবং শিক্ষকদের সব দাবি মেনে নেওয়া হয়নি বলে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে শিক্ষকরা এবং অনেক সময় অনেক দাবি তাদেরকে জানাতে হয়, কিন্তু এক্ষেত্রে আসলে কি কেউ দাবি জানিয়েছিল যে এমন বিলাসবহুল ফ্ল্যাট দরকার? প্রথমেই বলেছি যে এই প্রকল্প সম্পর্কে এই মুহূর্তে যথেষ্ট তথ্য আমার কাছে নেই। জি, ধন্যবাদ। আতিকুর রহমান, আপনার কাছে আসতে চাই যে রাজধানীর
উচ্চ মধ্যবিত্তরা, যেটা বলছিলাম যে ১,৫০০ স্কয়ার ফুটের একটা ফ্ল্যাটে থাকেন, কিন্তু এই যে প্রজেক্টের কথা আমি বলছি, যেটি কয়েকদিন ধরে আলোচনায় আছে, সেটিতে 3টে শয়নকক্ষ, খাবার ঘর, বসার ঘর সহ বেশ বড় একটি ফ্ল্যাট বলা যায়। তো আপনাদের দলের আমির শফিকুর রহমান বলেছিলেন যে জামাত ইসলামী থেকে যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমপি হবেন তারা করমুক্ত গাড়ি কিংবা সরকারি প্লট সুবিধা নেবেন না তারা। তো তারা কি এমপি হলে বা মন্ত্রী হলে এই বিলাসবহুল ফ্ল্যাটের সুবিধাটি নেবেন নাকি নেবেন না? প্রথমত হচ্ছে এই বিষয়ে এখনো খুব বেশি অবগত নই। তবে জামাত ইসলামী যে বক্তব্যটা আমরা দিয়েছি, একটা তো হলো সরকারি থাকার ব্যবস্থা, সরকার যেখানে এমপিদের থাকার ব্যবস্থা করেন, মন্ত্রীদের থাকার ব্যবস্থা করেন, এর বাইরে যে সুবিধাটা পায়, ধরুন একজন এমপি তিনি একটা শুল্কবিহীন গাড়ি তার কেনার সুযোগ আছে, যেটা না কিনলেও কোনো সমস্যা নেই, বলছে সেখানে আমরা এটা কিনবো না, কিন্তু জনগণ সেই সুবিধাটা পায় না। সুতরাং জনগণের প্রতিনিধি হয়ে এই বাড়তি সুবিধা নেওয়াটা, এটাকে আমরা ইনসাফ মনে করি না। দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় এমপিরা আবেদন করেন তার ঢাকায় কোনো প্লট নাই, এটা অনেকে থাকলেও কিন্তু দেখেছি তারা আবেদন করেছেন। আমরা বলেছি এক্ষেত্রে জামাতের যারা এমপি হবেন জনগণের ভোটে, তাদের সম্পদ থাকুক আর না থাকুক, তারা কোনোভাবে সরকারি প্লট তারা নেবেন না, যেহেতু জনগণ সেই প্লটের ভাগিদার নয়। এই বক্তব্য খুব স্পষ্ট। আরেকটা আমরা বলেছি, যে বরাদ্দগুলো এমপির মাধ্যমে হয়, দেখুন বাংলাদেশে যখন ইলেকশন হয় বহু মানুষ টাকা খরচ করেন, কোটি কোটি টাকা খরচ করেন, এবং কেন করেন? রিটার্ন তিনি পাওয়ার আশায়। আমরা যেহেতু বলেছি আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, দুর্নীতি আমরা করব না, আমরা অব্যবস্থাপনাকে আমরা সহ্য করব না। তো আমরা বলেছি যে বরাদ্দগুলো এমপির নামে হবে সেগুলো জনগণকে আমরা হিসাব দেব, যে আমার এই 5 বছরে 1 বছরে এই পরিমাণ টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে এসেছে, এই টাকা আমি এখানে ব্যয় করেছি। যে এক্সাম্পল কখনো কোনো দল করতে পারে না। তখন আপনারা কি এটা নিতে সম্মত কিনা? আপনি আপনার অবস্থানটা যদি ব্যাখ্যা করেন। আমরা মনে করি যাই হোক যাতে সেখানে বিলাসিতা না থাকে। আমরা এটা মনে করতে চাই, জামাত আমরা এই নীতিতে বিশ্বাস করি যে আমরা জনগণের সেবক হতে চাই। যে সেবক আমরা হওয়া চিন্তাই করি, আমরা মনে করি অপ্রয়োজনীয় কোনো বিলাসিতাকে আমরা সমর্থন করতে পারি না। ফাহিমা নাসরিন মুন্নি, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা সেটা করতে চাই। আতিকুর রহমান, ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে আসতে চাই। আপনিও কি মনে করেন যে অপ্রয়োজনীয় কোনো বিলাসিতার প্রয়োজন নেই, নাকি এ ধরনের সুবিধা নিতে দেখা যাবে বিএনপির মন্ত্রীদেরকে? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, আমরা তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি তো সততার একজন আইকন ছিলেন, দেশপ্রেমিক প্রচণ্ড। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও দেখেছি, এখন আমাদের চেয়ারম্যান সাহেবকে দেখছি। আপনারা জানেন যে এই রকম বিলাসিতা, এই ধরনের যেই বিষয়গুলো আছে, এখন বাংলাদেশের অর্থনীতি কিংবা অন্যান্য কর্মসংস্থান, বিনিয়োগ সব কিছুতে যে একটা অবস্থা বিরাজ করছে, যেহেতু ফ্যাসিবাদ, স্বৈরাচার, তারা সিস্টেম্যাটিক্যালি প্রত্যেকটা প্রতিষ্ঠান, অর্থনীতি সহ সব ধ্বংস করে দিয়ে গেছে। কাজেই এই রকম একটা অবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে সামনে যে সরকারটা ইনশাল্লাহ আসবে, যেখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3টা আইটেম দিয়ে ভাত খেতেন, দেখেছেন বোধহয়, জানেন নিশ্চয়ই আপনারা। তো সেই রকম একটা রাষ্ট্র আমরা যখন সামনে চিন্তা করছি, তো সেটাই আমরা এখন মনে করি না যে ফ্যাসিবাদের দোসররা যেমন দুর্নীতি করে একটা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে সব কিছু, সেখানে দাঁড়িয়ে যে খুব বিলাসিতার কিংবা খুব একটা টাকা পয়সা খরচ করবার কোনো সুযোগ থাকবে ইভেন, এইটাও আমি মনে করি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসতে চাই আজাদ মজুমদার, আপনার কাছে। আমি যদি আপনার পে স্কেলের কথাটা একটু তুলি, যে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ গ্রেড 105% এবং সর্বনিম্ন গ্রেড 142% বেতন বাড়ানোর সুপারিশ করে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নবম জাতীয় পে কমিশন। তো সর্বনিম্ন ধাপে বেতন কাঠামো 8,250 থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে, এবং সর্বোচ্চ ধাপে করা হয়েছে 78,000 থেকে বাড়িয়ে সুপারিশ করা হয়েছে 1,60,000 টাকা। এটা সবাই ইতিমধ্যেই জেনে গেছে। তো বেতন ভাতা বাড়ানোর এ প্রস্তাব বাস্তবায়নে সরকারের প্রয়োজন 1,06,000 কোটি টাকা। তো
তো পে কমিশন নিয়ে আসলে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি? এই সরকার কি এটা বাস্তবায়ন করে যাবে, নাকি যে আসছে নির্বাচিত সরকার তার জন্য রেখে যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা পে কমিশন সুপারিশটা দিয়েছে। আপনি জানেন যে বাস্তবায়নের বিষয়ে এটা পরের ধাপে বাস্তবায়নের প্রসঙ্গটা আসবে। বাস্তবায়ন এটা পে কমিশনের নিয়ম অনুযায়ী আপনার পে কমিশন যে সুপারিশটা করে সেটা বাস্তবায়নের জন্য পরবর্তীতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরেকটা কমিটি হয়, যারা এটা কীভাবে বাস্তবায়ন করা যাবে বা আদৌ বাস্তবায়ন করা যাবে কিনা বা এটার সাথে সরকারের সামর্থ্য আছে কিনা এটা বাস্তবায়ন করার মতো এগুলো পর্যালোচনা করে দেখবেন। এখন এটা একটা মাত্র ধাপ শেষ হলো। প্রথম ধাপে এই পে কমিশনটাই হয়েছে 13 বছর পরে। আপনার এই 13 বছরে আপনার ইনফ্লেশন বেড়ে 93% ইনফ্লেশন বেড়েছে, যেটা পে কমিশন থেকেই তাদের গবেষণায় দেখেছে এবং দেখে তারা এই প্রস্তাবগুলো করেছে। পাশাপাশি তারা এমন কিছু প্রস্তাব দেখেছে যে আগের পে কমিশনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কিছু কিছু ক্ষেত্রে কিছু সুবিধা একেবারেই অপর্যাপ্ত। যেমন আপনার কর্মচারীদের আপনার টিফিন ভাতা দেওয়া হয় 200 টাকা মাসে, তারা দেখেছে। আপনার যদি 200 টাকার টিফিন ভাতা হয় তাহলে আসলে এই টাকা দিয়ে এক কাপ চাও খাওয়া যায় না সারা এক মাস। আমি শেষ করছি। এগুলো তারা পর্যালোচনা করেছে। পর্যালোচনা করে তারা তাদের সুপারিশটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছে। তাদের সুপারিশটা উপস্থাপন করার জন্য তাদেরকে 6 মাস সময় দেওয়া হয়েছিল। সেই 6 মাস সময়টা শেষ হবে 14 ফেব্রুয়ারি। যেহেতু এই সময়টা ইলেকশনের 2 দিন পরে হয়ে যাচ্ছে, তারা আপনার তাদের নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই সুপারিশটা সরকারের কাছে উপস্থাপন করেছে। এবং কিছু কাজ তো আছে যেগুলো সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হয়। এই সরকারের সময় কাজটা শুরু হলেও পরবর্তীতে যারাই সরকারের দায়িত্ব গ্রহণ করবে তাদেরকে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে। এখন প্রথম ধাপটা শেষ হলো। দ্বিতীয় ধাপে এটা বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে বাস্তবায়ন কমিটিতে যাবেন। তারা বাস্তবায়নের উপযোগী কিনা এটা দেখবেন এবং আর্থিক সক্ষমতাটাও দেখবেন। তারপরে যদি বাস্তবায়নের উপযুক্ত মনে হয় তাদের কাছে, তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন ধাপে যে 142% বেতন বৃদ্ধি, এটির প্রভাব কি বাজারে পড়বে না? মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা কি রয়েছে বলে আপনি মনে করেন? সেটা একটা সিরিয়াস ইকোনমিক ডিবেট। আমি মনে করি না যে এত অল্প সময় আপনার সাথে আমি এই ডিবেটে আমার যাওয়াটা ঠিক হবে। কারণ এটা যারা সুপারিশটা করেছেন তারা এই প্রাইস ইনফ্লেশন, প্রাইভেট সেক্টরের কি হবে সেটাও বিবেচনা করেছেন নিশ্চিতভাবেই। এবং সবগুলোর ভালো মন্দ সব বিবেচনা করেই তারা কিন্তু সুপারিশটা করেছেন। এটা এখনো একেবারেই সুপারিশের পর্যায়ে আছে। সুপারিশ ইকোনমিক্সের ডিবেটে যদি না যায় তাহলে সাধারণভাবে চিন্তা করলে সরকারি চাকরিজীবী এবং যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের মধ্যে তো এক ধরনের বৈষম্য তৈরি হবে। তাদের মধ্যে বৈষম্য তৈরি হবে কেন? ইতিমধ্যেই তো বেসরকারি অনেক চাকরিজীবী আছেন যাদের আপনার সরকারি চাকরির চেয়ে অনেক বেশি বেতন। তো সরকারি কর্মচারীরা তো আসলে কমপ্লেন করেন না যে বেসরকারি বেতন চাকরিজীবীদের সাথে তাদের বৈষম্য আছে। এগুলো আসলে আমি মনে করি না যে এই ধরনের তর্কটা খুব যৌক্তিক। বেসরকারি সেক্টর নির্ভর করে এটা বেসরকারি সেক্টরের নিজস্ব গতির উপর। এটা প্রফিট লস ইত্যাদি অনেক ইকুয়েশন। বেসরকারি খাতে স্যালারি যদি আমি স্বাভাবিকভাবে কমন সেন্স থেকে যদি বলি যে কিছু একটা শ্রেণীর মানুষের অনেক হাই স্যালারিতে তারা পেইড থাকে, কিন্তু বেশিরভাগের কিন্তু একটা মিড রেঞ্জের স্যালারি থাকে, সেটি খুব বেশি না। আচ্ছা, বাংলাদেশের আমরা যদি ছোট্ট একটা ক্লারিফিকেশন দিয়ে দিই, আমি নিজেও কিন্তু এই নির্বাচনের পরে বেসরকারি হয়ে যাব এমনটা মনে করার কোনো কারণ নাই যে আমি এখন সরকারি চাকরি করে বলেই আমি সরকারি চাকরির বেতন কাঠামোটাকে ডিফেন্ড করছি। আমি নিজেও বেসরকারিতে চলে যাব। কিন্তু বিষয়টা হচ্ছে যে বেসরকারি খাতে আপনার অনেকগুলো ফ্যাক্টরের উপর বেসরকারি খাতের মজুরিটা নির্ভর করে। একইভাবে সরকারি চাকরির ক্ষেত্র আমি মনে করি যে সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের ডিবেটটা হতে পারে এই যে সরকারি চাকরির ক্ষেত্রে যে বেতন বাড়ানো যৌক্তিক, সরকারের দেশের আইনি কাঠামোর মধ্যে আছে যে প্রতি 5 বছর পর পর পে স্কেল হবে। সেটা এসে এখন 13 বছরে ঠেকেছে। 13 বছর পরে এই পে স্কেল হচ্ছে। এখন বেসরকারি খাতে বেতন বাড়ছে না বা বেসরকারি খাতের বেতন মাঝারি পর্যায়ে আছে, এই জন্য সরকারি চাকরিজীবীদের বেতন কোনোদিনই বাড়তে পারবে না, এরকম ডিবেট করাটা আমার মনে হয় না খুব বেতন বাড়বে না সেটি না, বেতন বাড়ার শতাংশ নিয়ে কথা হচ্ছে যে কত শতাংশ বাড়ছে। শতাংশটা তো তারা ইনফ্লেশনের সাথে হিসাব করে তারপরে সেই প্রস্তাবনাটা দিয়েছে। আমি শুরুতেই বলেছি যে সর্বশেষ পে স্কেল যখন ঘোষিত হয়েছিল তারপরে আপনার ইনফ্লেশনটা ওনারা হিসাব করে দেখেছে যে 93% ওনারা ইনফ্লেশন পেয়েছেন। এখন সরকার থেকে কোনো
স্ট্যান্ডার্ড কি রাখা যেত না, যে এই যে হঠাৎ করে এরকম অনেক বছর পরে, যদিও অনেক বছর পরে বেতন বৃদ্ধি, আমি বারবার এই প্রশ্নটা করছি এই কারণে যে হঠাৎ করে যে স্ট্যান্ডার্ড না রেখে একটা অনেক বেশি বেতন বৃদ্ধির যে আমরা দেখলাম, তো এটি কি না, আসলে কোনো স্ট্যান্ডার্ড সেট করা যেত কিনা? প্রথমত কোনো এবং, প্রথমত আপনার এখনো বেতন বৃদ্ধি হয় না, এটা মাত্র সুপারিশ। আর স্ট্যান্ডার্ড তো সেট করা অবশ্যই হয়েছে, স্ট্যান্ডার্ড সেট করে স্ট্যান্ডার্ডটা মেনে নিয়েই কিন্তু এই প্রস্তাবনাটা করা হয়েছে। আমি তো বললাম একটা স্ট্যান্ডার্ড হচ্ছে ইনফ্লেশন। জি। ইনফ্লেশন যদি বাড়ে তাহলে সেটা বেসরকারি চাকরিজীবীদেরকে যেমন এফেক্ট করে, তেমনি সরকারি চাকরিজীবীদেরকেও এফেক্ট করে। আবার আপনি যেই জিনিসটা আমরা প্রশ্ন তুলতে পারি বা আমি মনে করি যে জিনিসটা নিয়ে এখন ডিবেট হওয়া উচিত, সেটা হচ্ছে সার্ভিস কোয়ালিটি। বিকজ সরকারি চাকরিজীবীরা বেতন পান সার্ভিস দেওয়ার জন্য। এখন তাদের সার্ভিসের মান যদি না বাড়ে, সার্ভিসের গতি যদি না বাড়ে, বা তারা যদি সার্ভিসটা যথাযথ না দেয়, বা সরকারি চাকরিতে যে পরিমাণ দুর্নীতির বিস্তার আছে বলে একটা সমাজে কমন একটা ধারণা আছে, এগুলোকে রোধ না করে আমরা যদি শুধুমাত্র তাদের বেতন কেন বাড়লো, আমারটা কেন বাড়ছে না, এই ডিবেট করে আমি মনে করি যেগুলো অর্থহীন ডিবেট। জি, ধন্যবাদ। ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে আসতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগে মার্কা ছিল ধানের শীষ আর নৌকা, এবার নৌকা নেই, নৌকার যিনি কাণ্ডারি ছিলেন তিনি নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন ভারতে, দিল্লিতে গিয়ে বসে আছেন। তো তিনি বলছেন যে আমাদের বিপদে ফেলে চলে গেছেন। শেখ হাসিনা থাকলে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো, সেখানে শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করেছে, এমন অভিযোগ সবসময় বিএনপি করে এসেছে। এটি বলেই বিএনপি আন্দোলন করছে, আর এখন বলছে যে শেখ হাসিনা থাকলে গণতন্ত্র থাকতো। এর ব্যাখ্যা কি? না, এটা তো এইভাবে কিভাবে বলেছেন সেটা তো বোঝাই যাচ্ছে। এটা যেটা উনি মিন করেছেন, আমার যতটুকু মনে হয় আমাদের মহাসচিব, যে কোনো একটা নির্বাচন যখন হয়, গণতন্ত্রে উত্তরণের যে মহা একটা সড়কে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, অতীতে যেহেতু এই ফ্যাসিবাদ স্বৈরাচার তারা সমস্ত যে প্রতিষ্ঠান নির্বাচন ভোট সহ 4টা নির্বাচন তো হতে হয়নি, তো রাতের ভোট করেছে, ডামি ভোট করেছে, বিনা ভোটে তারা বসেছিল। সেই রকম একটা অবস্থায় যখন 5 তারিখে অগস্টে শেখ হাসিনা সমস্ত নেতা কর্মী সবাইকে রেখে পালিয়ে গেলেন, তো সেই পালানোতে আপনার যেই একটা অ্যানার্কি তৈরি হলো, ইন্টারিম গভর্নমেন্টটা আসলো, ইন্টারিম গভর্নমেন্ট এসে 18 মাস দীর্ঘ সময় ওনারা পেল। সেই দীর্ঘ সময়ে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারকে কেবল 3 মাসের সময় সব সময় দেয়া হয়, 90 ডেজ। তো এখন সেখানে ওনারা নির্বাচন করবেন, নির্বাচন করে দিয়ে চলে যাবেন, এটা হচ্ছে এক্সপেক্টেড সাধারণ মানুষদের। তো আমাদের মহাসচিব যে নৌকার কাণ্ডারি, সেটা তো শেখ হাসিনা নৌকার কাণ্ডারি, সে ফ্যাসিস্ট, সে স্বৈরাচার, তারা একদলীয় কর্তৃত্ববাদী একটা সরকার প্রতিষ্ঠা করেছিল। আবার পাশাপাশি আমাদের আরেকজন নেতা যেমন বলেছেন যে নির্বাচনে শক্ত প্রতিপক্ষ, মানে খেলতে মনে করেন আপনি গণতন্ত্র থাকা দিয়ে তাহলে কি বোঝাতে চেয়েছেন, যে একটা আপনার কাছ থেকে যদি আমি একটু ছোট করে শুনতে চাই। আমি তো এক্স্যাক্টলি আমাদের মহাসচিবের একেবারে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আই ক্যানট এক্সপ্লেইন টু ইউ, যেটা রাজনৈতিক কর্মী হিসেবে আমি বুঝি, আমি সেটাই বলবার চেষ্টা করছি। আমার নেতা যিনি মহাসচিব, উনি কি মানে কি বলেছেন, কোন পরিপ্রেক্ষিতে, কেন। তো দেখা যাচ্ছে নির্বাচন করা নাড়ছে দরজায়, নির্বাচন দীর্ঘদিন পর বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন। বাংলাদেশের প্রায় 13 কোটি মানুষ ভোটার, যারা ভোট দিতে পারেনি, তরুণ ভোটার 5 কোটির ওপরে, নারী ভোটার 6 কোটির ওপরে, তো সব বয়স্ক ভোটার যথেষ্ট। তো সেই সব মিলিয়ে যেমন একটা সাজ রব পড়ে। নির্বাচন মানে কি, আমাদের নির্বাচন করতে দেয়নি শেখ হাসিনা, সেটা সত্যি, কিন্তু আপনি দেখেন ইভেন পাড়া মহল্লায় ছোট একটা নির্বাচন হলেও, একটা যে কোনো ছোট সমিতি, কর্পোরেশন, একটা উৎসবের আমেজ আসে না। কিন্তু গত টার্মে ফ্যাসিবাদের সময় আমরা কি দেখেছি, একটা ভয়ের সংস্কৃতি, কথা বলা যাবে না, আমাদেরকে কথা বলার আগে পিছে মামলা, তারপরে আপনার গুম করেছে, খুন করেছে, গুলি করেছে, টিয়ার শেল মেরেছে, সভা করা যাবে না, সমাবেশ করা যাবে না। সব কিছু মিলিয়ে এই একটা মন্তব্য আমার ধারণা যে আমাদের মহাসচিব উনি করেছেন, যে পালিয়ে গিয়ে কথা বলছেন। আমাদের
আমার দলের মহাসচিবের কথাই আমি বলছি, যে স্টেটমেন্টটার কথা আপনি বললেন শেখ হাসিনাকে নিয়ে, যেটা উনি বলেছেন যে নৌকার ওই যে সব লোকজনকে রেখে পালিয়ে গেছে শেখ হাসিনা। আচ্ছা, তিনি সাথে বলেছেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে তার দলের নেতাকর্মীদের বিপদে ফেলেছেন। আপনারা কি বিপদে পড়েছেন? বিএনপি কিভাবে বিপদে পড়লো এই ঘটনা? এটা না, বিএনপি বিপদে, আমাদের না, তার নেতাকর্মী, তাদের আওয়ামী লীগের নেতাকর্মী। এটা বিএনপি আমাদের তো না, এটা আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে রেখে সে পালিয়ে গেছে। কারণ আমার দেশনেত্রী এত মামলা, 36টা মামলা, এত হামলা, জেল জুলুম, সারা জীবন কতবার উনি জেলে গেছেন, কই কোনোদিন তো পালাননি। 1/11-এর সময় যখন শেখ হাসিনা চলে গেল বিদেশে, 2 ছেলের উপর যে ভয়ঙ্কর নির্যাতন 11 সেই সরকার করেছিল, তখনও তো আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বাংলাদেশের মানুষকে রেখে তো কোথাও যাননি। উনি বলেছেন যে এটাই আমার শেষ ঠিকানা, এই মানুষ আমার স্বজন, আমার দেশবাসী, এদেরকে রেখে আমি কোথাও যাব না। তো আল্লাহ ওনার শেষ ইচ্ছা তো পূর্ণ করেছেন, উনি তো দেশে ইন্তেকাল করেছেন, আল্লাহ বেহেশত নসিব করুক। তো আপনারা যেটা আপনি জানতে চাচ্ছেন যে নৌকার যে শেখ হাসিনার বিষয়টা, তার পালিয়ে যাওয়া, এটা তো সত্যি। সে পালিয়ে গিয়ে যে তার দলের যে নেতাকর্মী তাদেরকে রেখে, হ্যাঁ, সে তো চলে গেছে। এখন যারা আপনার এই কথাটাই আমার ধারণা, এটাই উনি বলতে চেয়েছেন। বুঝতে পেরেছি। ফাইমা নাসরিন মনি, আতিকুর রহমান, আপনার কাছে আসতে চাই যে বেতন কাঠামো নিয়ে যদি কিছু যোগ করা থাকে সেটা করতে পারেন। সেই সাথে বিএনপি মহাসচিব আরেকটা মন্তব্য বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে পাকিস্তান আমাদের ওপর অনেক অত্যাচার করত, এই কারণে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, আলাদা হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। আর সে সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তারাই আবার ভোট চাইছে যে দেশ চালাবে। এ ব্যাপারে কি বলবেন? তাদেরকে ভোট দিয়ে কি দেশের সর্বনাশ করবেন কিনা সেটিও জানতে চেয়েছেন তিনি। দেখুন, আমি সেই বক্তব্যে যাওয়ার আগে যেটা আজকে বলেছেন বিএনপির মহাসচিব, তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ আমাদেরকে বিপদে ফেলে গেছে, এবং বলেছেন যে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকতো। আরও বলেছেন যে হাসিনা আপার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে আমরা আছি। এর আগে বলেছেন আমরা আপনাদের সব মামলা তুলে নেব। আসলে আমরা এখন বুঝতে পারছি আমাদের 17 বছরের আন্দোলনটা সফল হয় না কেন। আমাদের তখন ধারণা ছিল যে বিএনপির মধ্যে আওয়ামী লীগের বিশ্বস্ত বন্ধু আছে, এবং সেই বন্ধু এখন তার বন্ধুত্বের কথাগুলো কিন্তু বলছেন, যার জন্যই এই ফ্যাসিবাদ থেকে আমাদের পতন হয় নাই। আজকের বিএনপির মহাসচিব যে কথাগুলো বলছেন তার মনের কথা, লুকাতে পারেন নাই। তো যার মনের ভিতরে আওয়ামী লীগের প্রতি এত দরদ আছে, যিনি একটা ফ্যাসিবাদী শক্তিকে না থাকার কারণে গণতান্ত্রিক ব্যবস্থা খুঁজে পান না, তার এই স্ট্যান্ডের কারণে কিন্তু বিগত সময়ে বাংলাদেশের ফ্যাসিবাদকে আমরা পতন ঘটাতে পারিনি। এখন আবার নতুন করে তিনি কথা বলছেন, যে কথাগুলো এখন ফখরুল সাহেব বলছেন। তো দীর্ঘ যে আমরা আন্দোলন করলাম, উনি এত মিটিং কেন আমাদের সাথে করলেন? আমরা 18-19 বছর একসাথে আমরা জোটবদ্ধ আন্দোলন করেছি, সরকার গঠন করেছি। 91 সালে আমরা কোনো শর্তবিহীন ওনাদেরকে আমরা সমর্থন করেছি। এখন মূলত যেটা জামাত ইসলামী এখন ক্ষমতার কাছাকাছি, মানুষ জামাত ইসলামীকে ক্ষমতা আনতে চায়, যার জন্য উনি ওগুলোকে সামনে নিয়ে এসে জনগণকে একটা বিভ্রান্ত তিনি আরো করার একটা কথা চেষ্টা বলেছেন যে করে 1971 সালকে সবসময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতে আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অবশ্যই আমরাও রাখতে চাই। আমি জানতে চাই আপনার আমরাও কাছে যে রাখতে চাই। 71 সালকে আপনি কোথায় রাখতে চান? অবশ্যই রাখতে চাই, কেন রাখবো না? আমরা এই দেশের নাগরিক, আমরা গর্ব করি না? আমরা কি 71 ওন করি? আমরা কেন? আমি তো আমার জন্ম তো 80 দশকে, আমি কেন সেটাকে করব? অবশ্যই। এবং জামাত ইসলামের সকল কার্যক্রমে আমরা দেশকে ধারণ করি। দেখুন, এখন পর্যন্ত জামাত ইসলামের যত কন্ট্রিবিউশন দেশ স্বাধীনের পর থেকে, এটি রাজনৈতিক দল হিসাবে এটা কেউ করতে পারেনি। আমাদের শিক্ষা ক্ষেত্রে কন্ট্রিবিউশন আছে, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন আছে, আমাদের চিকিৎসার ক্ষেত্রে কন্ট্রিবিউশন আছে। একটা দেশকে ডেভেলপ করার জন্য তার শিক্ষা, তার চিকিৎসা, এরপরে ধরুন তার অর্থনীতির যতগুলো আমাদের অবদান, আমরা মনে করি দল হিসাবে দেশকে গড়ার জন্য এই যেতে অবদান কেউ রাখতে পারেন। এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা সুযোগ পাই, যত ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে দাঁড় করানো হোক না কেন, আমরা যে কথাগুলো বলেছি, 53-54 বছরের মানুষ যে বঞ্চিত হয়েছে, নানা স্লোগান, নানা চেতনার কথা বলে, আমরা মনে করি তারা সততার প্রমাণ দেখাতে পারেন নাই, তারা দুর্নীতি করেছেন,
তারা টাকা পাচার করে তারা ব্যাংক লুট করেছেন। কিন্তু আমরা সুযোগ পাই জনগণের ম্যান্ডেট পেয়ে 54 বছরের যেই এক্সাম্পল, এটাকে আমরা আমূল পরিবর্তন করে জনগণকে আমরা বুঝিয়ে দিব সুশাসন কাকে বলে, কল্যাণ কাকে বলে, নাগরিক অধিকার কাকে বলে, স্বাধীনতার ধন্যবাদ সুফল ভোগ ধন্যবাদ করা আতিকুর কাকে রহমান। বলে। এটা আমরা জনগণকে উপস্থাপন আবারও করব। একবার ফাহিমা নাসরিন মনি আপনার কাছে যেতে চাই, যে কথাটা বলছিলেন আতিকুর রহমান যে বিএনপির মধ্যে ফ্যাসিবাদের বীজ পাওয়া গেছে, সেই কারণেই তিনি শঙ্কা করছেন যে 17 বছর ধরে ফ্যাসিবাদের পতন হয়নি। মির্জা ফখরুলের কথা বলছিলেন তিনি, কি বলবেন এই বিষয়ে? এখন বলে না ভূতের মুখে রাম নাম, কথা আছে না? দেখেন 17 বছরে আমরা কোথায় সভা করেছি, সমাবেশ করেছি, সারা বাংলাদেশের মানুষ সাক্ষী। এখন জামাতের কয়টা সভা, কয়টা সমাবেশ, তারা তো আমাদের সাথেই ছিল। প্রথম কথা, তারা তো 2018 তো আমাদের ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। এখন ওই অনেক সময় হয় না যে অনেক কথা বলে ফেলেন আর কি। এখন জামাতের নেতারা আওয়ামী লীগকে নিয়ে কত কথাবার্তা বলছেন, জামাতের নেতারা ধর্মকে নিয়ে রাজনীতির সাথে মিশিয়ে এবং নারীদেরকে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে ওনারা একবার বলছেন যে নারীরা তাদের সাথে আছে, জুলাই সনদ সই করেছে, সেখানে কি বলা আছে 5% নারীকে মনোনয়ন দিতে হবে। ওনারা একজন নারীকেও মনোনয়ন দিয়েছে? জিজ্ঞেস করবেন আপনি, আপনার মাধ্যমে আমি ওনাকে প্রশ্ন করছি। আপনিও তো নারী, আমিও নারী, আমি ওনাকে এই প্রশ্নটা রাখলাম। দেখেন যারা এখন আজকে এই যে এই ধরনের কথাবার্তাগুলো বলছে আমাদের ইয়েকে নিয়ে, মহাসচিবকে নিয়ে, আমাদের দলের অনেককে নিয়েই বলছেন, নেতা নেত্রী, কাউকে ওনারা এখন আর মানে ছাড়ছেন না। ওনারা ভুলেই গেছেন যে ওনারা এই আমাদের সাথে এত দীর্ঘ সময় আমরা তাদেরকে যে ছায়া দিয়ে কিভাবে রেখেছিলাম, তাদের জন্য কত কথা আমরা ভাই এই ফ্যাসিবাদের সময়ে শুনেছি। এখন দেখেন নির্বাচন যেহেতু সামনে, এই পোস্টাল ব্যালট থেকে শুরু করে বহু জিনিস নিয়েই আমরা দেখছি তাদের কথাবার্তা। প্রশাসনে এবং বিভিন্ন বাহিনীতে এখনো আপনার কিছু তাদের দোসর বসা আছে, সেটা আমরা জানি। কারণ এটা তো আপনারা দেখেছেন 5 তারিখে কাদের বোঝাচ্ছেন আপনি? জামাতকে স্বৈরাচারের দোসর প্লাস জামাতের কিছু লোকজন তারা বসা আছে। কারণ তারা আপনার বসা আছে বলেই 5 তারিখের পরে আপনারা যেমন দেখছেন, আমরাও দেখছি যে একটা জামাতের একটা যে হাইপ উঠেছিল, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব বাংলাদেশে আসবার পরেই এখন ওনারা নার্ভাস হয়ে গেছে। ওনারা দেখছে জনজোয়ার কাকে বলে, গণজোয়ার কাকে বলে, কয় রকম আর কি কি। তো ওনারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এবং আমাদের দেশনেত্রী, যিনি এই দেশটাকে এমনভাবে আপনার প্রত্যেকটা মানুষকে এমনভাবে কাছে টেনে নিয়ে তারা উনি সারা বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন যে বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে ধানের শীষ প্রতীকটাকে তারা কিভাবে ভোট বিএনপি দিবে। চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন, আমি সেটিও আনতে চাই, যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি দল ষড়যন্ত্র করছে, বারবার বলছে যে 15 থেকে 16 বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে, নিশিরাতে নির্বাচন হয়েছে। নতুন করে কোন দল ষড়যন্ত্র করছে, কাকে বলছে বলে আপনার মনে হচ্ছে? এখন আমার তো ধারণা যে ওনারা যে ধরনের কথাবার্তা বলছে, দেখেন জামাতের তাদের যে কর্মসংস্থানের ইতিহাস থেকে শুরু করে তাদের এই যে ওনারা ওনাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনাকে আমাকে চাকরি দিবে নাকি জিজ্ঞেস করেন তো। ওনাদের যারা আছে ইবনে সিনা হাসপাতাল বলেন, যে সেটার যে চেইন আছে, আল বারাকা যে ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংকের হাসপাতাল, সবকিছু এখানে ওনাদের বিরুদ্ধে তো অনেক রকম অভিযোগ আছে। ওনাদের একাত্তরের ভূমিকাটা পরিষ্কার করা। ধন্যবাদ ফাহিমা নাসরিন মুন্নি। আমি একটু আপনার কাছে আরেকবার আসতে চাই, আতিকুর রহমান, নারী কর্মীকে মনোনয়ন দেওয়ার বিষয়টা যদি বলেন যে আপনাদের দলের অবস্থানটা কি, এবং সেই সাথে যিনি যে কথাটি বলছিলেন ফাহিমা নাসরিন মুন্নি, যে চাকরি দেওয়ার বিষয়ে আপনারা কি ব্যাকগ্রাউন্ড চেক করেন কিনা, কিভাবে আসলে চাকরি দেন আপনাদের প্রতিষ্ঠানগুলোতে, একটু যদি ব্যাখ্যা করেন। যে আমি আপনার এই দুইটা জায়গাতে আসার আগে ওনারা নারীর প্রতি নিঃসন্দেহে আমাদের সম্মান মর্যাদা আছে। নারীদেরকে আমরা সম্মান করতে চাই, নারীর জাতি মায়ের জাতি। দেখুন গত 2 দিনে বাংলাদেশের 12টি জায়গাতে বিএনপি অঙ্গ সংগঠন দ্বারা নারী হেনস্থার শিকার হয়েছে। জামাতের নারী কর্মীরা ভোটের মাঠে যাচ্ছেন, তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন। আমি সুনির্দিষ্ট আমাকে বলি, নীলফামারীতে, লালমনিরহাটে, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, যশোরে, শরীয়তপুরে, কুমিল্লা, টাঙ্গাইলে, বোলা, ঢাকার কেরানীগঞ্জ এবং ঢাকার মিরপুরে এই 2 দিনে মাত্র 12-13টি জায়গাতে ওনারা নারীকে উপর হামলা করেছেন, নারী হেনস্থার শিকার হয়েছে এবং নারীর
বিশেষ করে লালমনিরহাটে যুব দলের নেতা নারীর হিজাব ধরে টানাটানি করেছেন। ওনারা কিন্তু আবার নারী গুরুত্বে কথা বলছেন। সরপেশনে দাঁড়িপাল্লার প্রচারে বাধা দিয়ে একজন নারীর কান ছিঁড়ে ফেলেছেন ওনাদের অঙ্গ সংগঠনের কর্মীরা। এবং আমাদের পাপিয়া আপা চাঁপাইনবাবগঞ্জের উনি তো খুব সাহসী করে বলছেন, যদি জামাতের কোনো নারীরা কোনো বাড়িতে আসে পুলিশে দৌড়িয়ে দিবেন। এই বুঝি ওনাদের নারীর প্রতি অবস্থান। জামাত ইসলামী নারী পার্লামেন্টে অংশগ্রহণ করে না, এই নিয়ে উনি বিতর্ক করেন। আর ওনারা যে গত 1.5 বছরে 50 জন নারী দর্শনের শিকার হয়েছে, তার বক্তব্য ওনারা কী দিবেন? 2002 সালে যে মানে বুয়েটের শিক্ষার্থী সাবিকুন্না হাসানি হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সারদলের দ্বারা, তার ব্যাখ্যা ওনারা কী দিবেন? ওনারা মুখে দরদ দেখাচ্ছেন, কিন্তু আসলে নারীর প্রতি যে সম্মান মর্যাদা, নারী যদি মায়ের জাতি, সেই সম্মান শ্রদ্ধা রাখাতে ব্যর্থ হচ্ছে। দেখুন, জামাত ইসলামী আমরা সংস্কার প্রস্তাবে বলেছি যে সেখানে 5%, এটি কিন্তু সব দলে একমত হয়েছে। দেখুন, এই শুধু কারণ এই পার্লামেন্ট ইলেকশনে তো সম্ভবত সব মিলে নারীর সংখ্যা 3% হবে না। আমি বলছি আপনাকে, ধন্যবাদ। আমি মনে উত্তর যদি আমাদের পেয়ে সেই গেছি। প্রস্তাবটা অনুমোদন হয় আমরা অবশ্যই সেটা করবো, সমস্যা এখানে আসুক। আর জামাতের প্রতিষ্ঠানের যোগ্যতা ভিত্তিতে হয়, আমরা জামাত কোথাও অযোগ্যতাকে বিশ্লেষণ করে দল আমরা দেখি না, যার যোগ্যতা সে আলোকে জামাত সেখানে নিয়োগ দেয়। আমাদের ইসলামী বলুন, ইসলামী ব্যাংক তো অনেক আগে জামাতের লোকেরাই প্রতিষ্ঠা করেছে। জি। এর অভিযোগ কিন্তু কোথাও নাই জাতীয় যে আমরা কোথাও দল দেখে, বরং আমরা জি, যোগ্যতা ধন্যবাদ। দেখে সেখানে আমরা আমি মূল্যায়ন একটু করেছি। ছোট্ট করে আপনার কাছে শুনতে চাইবো ফাইমা নাসরিন মুন্নি, আপনি এই বিষয়ে কিছু বলতে চান কিনা? যে নিশ্চয়ই চাই। মেয়েদেরকে অসম্মান করার বিষয়টি বলা হচ্ছে, নিশ্চয়ই চাই। একটা জিনিস যোগ করতে চাই যে মিরপুরে যে ঘটনাটি ঘটেছে, প্রচারণায় অংশ নিয়েছিল জামাত নারী কর্মীরা, তাদেরকে যে হঠাৎ করে প্রশাসনের কাছে কমপ্লেইন না জানিয়ে আইন হাতে তুলে নেওয়ার বিষয়টি, এই বিষয়ে যদি আপনার কোনো না, ব্যাখ্যা থাকে। মিরপুরের ঘটনাটা যেটা, সেটা সম্পূর্ণ জামাতের অপপ্রচার। কারণ ওইখানে এলাকার লোকজন তারাই ওনার ভদ্র মহিলার যে হাজবেন্ড এনআইডি কার্ড নিতে এসছে, জামাতের মহিলারা যেটা করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, বেহেশতের টিকিট বিক্রি করছেন, জান্নাতের টিকিট দিচ্ছেন যে আপনি জান্নাতে যেতে চান। আর আরেকজন আমার এক ভাই জামাতের, সে তো বলেই ফেলেছে যে কবরে নাকি প্রশ্ন করবে। ওই যে আমার এক কলিগ লয়ার, সেও হি ইজ এ লয়ার টু। তো দেখেন, অপপ্রচার, প্রোপাগান্ডা, মিথ্যা তথ্য দেয়া, এই যে জামাত বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়ায় বসিয়ে দিয়েছে, তারা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করছে এবং লোকজন সবাই সব জানি আমরা। এটা এমন না যে আপনি ওই যে চোখ বন্ধ করে থাকবেন আর বলবেন। আর মিরপুরের ঘটনাটা, এটা আপনারা দেখবেন, আমরা সবাই দেখেছি। আমি আপনাকে রিকোয়েস্ট করব গণমাধ্যম কর্মী হিসেবে, এটা পরিষ্কার যে একটা ঘটনা সম্পূর্ণ আপনার প্রোপাগান্ডা। ঢাকা ইউনিভার্সিটির নারীদেরকে ওনাদের একজন, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আইন বিভাগের, তো আমার ভাইয়ের একজন ভাই জামাতের আমাদেরকে প্রস্টিটিউট বলেছেন। তো আর এটা, আপনি তো একজন নারী, আপনি কোন ইউনিভার্সিটির কিছু আমার যায় আসে না, যে ইউনিভার্সিটিরই আপনি হন। এখন আপনাকে যদি আমাদের যে জেনারেলাইজ করা যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন এবং সংগ্রামে আমাদের কি ভূমিকা, আপনারা মানে এরশাদ বিরোধী আন্দোলন, সেও তো আর এক স্বৈরাচার, সেখান থেকে নারীদের সেই, এটা তো আজকের কথা না। জামাতের 2 লক্ষ মা বোন 71-এ তারা যে ধর্ষণের শিকার হয়েছিল। আমি আবারও আসবো আপনার কাছে ফাইমা নাসরিন মুন্নি, আমাকে আরেকটা প্রসঙ্গে আমাকে যেতে হচ্ছে। আজাদ মজুমদার, আমি আবারও আপনার কাছে আসছি। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার করা হবে না, এটা আমি নিশ্চিত করে বলছি। লুট হওয়া অস্ত্র ব্যবহার করা হবে না, এটি স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে নিশ্চিত করে বলতে পারেন? সেই প্রশ্নটা সম্ভবত ওনাকে করলে সবচেয়ে ভালো হতো। তবে ওনার কনফিডেন্সের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যেহেতু লুট হওয়া অস্ত্র নিয়ে সরকারের অনেকগুলো সংস্থাই কাজ করছে, লুট হওয়া অস্ত্রের কী পরিমাণ উদ্ধার হয়েছে তার একটা পরিসংখ্যানও আমরা সাম্প্রতিক সময়ে আপনাদেরকে দিয়েছি। ইতিমধ্যে আমরা জানিয়েছি যে লুট হওয়া অস্ত্রের আপনার প্রায় 63% উদ্ধার হয়েছে এবং গোলাবারুদও 57% উদ্ধার হয়েছে, এবং বাকি অস্ত্রগুলো উদ্ধারের কাজ চলছে, চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি, বা আমাদের যে চেষ্টাটা আছে, স্বচ্ছতা রাখতে পেরেছে যে কতদূর উদ্ধার হয়েছে এবং সেটি গণমাধ্যমে এবং সবার সামনে প্রকাশ করা, এবং সেটি ব্যবহার না হলে, যদি এই নির্বাচনে ব্যবহৃত না হয়, তাহলে সেটি কোথায় ব্যবহৃত হবে এই জিনিসটি কি আমি বলতে তো পারেন? প্রথমত আপনাকে আমি কোনো হাইপোথেসিসের উপর কোনো কমেন্ট করব না। আমি আপনাকে লুট হওয়া অস্ত্রের যে পরিসংখ্যানটা সেটা আপনাকে জানালাম। আর এই লুট হওয়া অস্ত্রের কিছু অস্ত্র তো হয়তো এমন আমরা
পুলিশের পর্যবেক্ষণ থেকে হয়তো কিছু অস্ত্র কেউ কেউ আছে আন্দোলনের সময় হয়তো নিয়ে গেছে, কিন্তু পরবর্তীতে সেই অস্ত্র পরিত্যক্ত অবস্থায় কোথাও রেখে দিয়েছে। তো তারপরেও সরকারের দিক থেকে চেষ্টা আছে, যেহেতু নির্বাচনটা সুশৃঙ্খল করাটা সরকারের এই মুহূর্তে প্রায়োরিটি নাম্বার 1। নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে কেউ করতে না পারে, এবং এটার জন্য যাতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা কেউ নির্বাচনে এই কোনো ধরনের অস্ত্র ব্যবহার না করতে পারে, সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং এই নিরাপত্তা ব্যবস্থার প্রেক্ষিতেই উনি হয়তো ওনার একটু সরকারের কনফিডেন্টলি পক্ষ বলেছেন। থেকে যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেটি খুবই ভালো সংবাদ, কিন্তু সেই সাথে আরও একটি সংবাদ রয়েছে, স্টার নিউজ আমাদের চ্যানেলের একটি সংবাদ রয়েছে যে নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে এবং প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকছে। তো অবৈধ অস্ত্র দেশের বাইরে থেকে আসছে, আর আমাদের দেশে যে অস্ত্রগুলো লুট হয়ে গেছে সেটি ব্যবহৃত হবে না। এটি একটু কন্ট্রাডিক্টরি বলে মনে হয় না আপনার? না, এগুলো কন্ট্রাডিক্টরি না, এগুলো আপনার এটা তো একটা এফোর্টের বিষয় আছে। নির্বাচনের আগ পর্যন্ত আপনার আমাদের দেশের সীমান্ত দিয়ে এর আগেও যখনই যে নির্বাচন হয়েছে, এমনকি এই আমিরামি যেসব নির্বাচন হয়েছে, আমরা তখনও আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি এরকম অস্ত্র আসছে, কিন্তু অস্ত্রগুলা উদ্ধার হওয়ার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আছে কিনা সেটা হলো আমাদের এই মুহূর্তে দেখার বিষয়। সরকার সর্বোচ্চ কী করতে পারে? চেষ্টাটা করতে পারে, এর বেশি কিছু তো করতে পারবে না সরকার। আমরা মনে করি সরকার সেই চেষ্টাটা অত্যন্ত আন্তরিকভাবে করছে, এবং এই চেষ্টার ফল হিসেবে সরকার আত্মবিশ্বাসী, হয়তোবা এই ধরনের অস্ত্র নির্বাচনে যেগুলো এখনও বাইরে রয়ে গিয়েছে এগুলো কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না বা কেউ ব্যবহার করার সুযোগ পাবে না। আচ্ছা, আরেকটি বিষয় নিয়ে আসি। আজকে আমি নিউজ পড়ছিলাম, তখন দেখলাম একটি নতুন খবর ব্রেকিং ছিল আজকে, যে অনুসন্ধানী প্রতিবেদন এসেছে, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এবং আরাকান আর্মি বড় একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এতে করে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে, আক্রান্ত হতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতি মোকাবেলায় সরকারের কি কোনো প্রস্তুতি রয়েছে কিনা? প্রধান উপদেষ্টা গত রমজানে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বলেছিলেন যে তিনি এর পরের ঈদে রোহিঙ্গারা নিজের দেশে গিয়ে ঈদ করতে পারবেন। তো ঈদ তো চলে আসছে সামনে, রমজান, কি বলবেন এই প্রসঙ্গে? প্রথমত আপনি যেটা বলেছেন এটা ব্রেকিং নিউজ হিসেবে কোয়ালিফাই করে না, আমি জাস্ট যতটুকু সাংবাদিকতা বুঝি এটা। কারণ মায়ানমারে একটা সংঘাতময় পরিস্থিতি অনেক দিন ধরেই চলছে, এবং বাংলাদেশে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো সক্রিয় আছে, সেটাও অনেক দিন ধরে আছে। আমরা বরঞ্চ এই অন্তর্বর্তীকালীন সরকার আসার আগে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সময়ে আমরা অনেক ধরনের অস্ত্রের ঝঞ্ঝানির খবর শুনতে পেতাম, হত্যাকাণ্ডের খবর শুনতে পেতাম। আপনি যদি এই বাংলাদেশে এই মুহূর্তে অন্তত একটা জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুনির্দিষ্টভাবে উন্নতি হয়েছে বলে দাবি করতে পারেন, আমি মনে করি যে সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। রোহিঙ্গা ক্যাম্পে অনেকগুলো সন্ত্রাসী গোষ্ঠী সরকারের হিসেবে, আমি নিজে রোহিঙ্গা নিয়ে অনেকগুলো রিপোর্ট করেছি। আপনি জানেন আমি সরকারি দায়িত্ব নেওয়ার আগে আমিও একজন সাংবাদিক ছিলাম, এবং রোহিঙ্গা ক্যাম্পের এই হত্যাকাণ্ড নিয়ে প্রায় প্রতিদিনই আমাদেরকে রিপোর্ট করতে হতো। আমি মনে করি যে সেই সংখ্যাটা এখন অনেক কমে এসেছে। আর মায়ানমারে যে সশস্ত্র আপনার সংঘাতটা চলছে সেটা নতুন কোনো বিষয় না, এবং বড় একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে নতুন বড় বিষয়। যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, এটাও কোনো নতুন কোনো তথ্য না, এটা খুবই পুরনো তথ্য। কারণ মায়ানমারে একটা যুদ্ধ অনেক দিন ধরেই চলছে আপনার, এবং সেই যুদ্ধটার আজ বাংলাদেশে এমন পর্যায়ে এসে, রোহিঙ্গারা, এই প্রসঙ্গে আমি বলতে চাই যে রোহিঙ্গারা আসলে নিজের দেশে কবে ফিরে যাবেন? আমরা এর অগ্রগতি, আপনি তো আমাকে উত্তরটা আসলে দিতে দিবেন। বাংলাদেশে মায়ানমারে সংঘাতময় পরিস্থিতি এমন ছিল যে মায়ানমারের সামরিক কর্মকর্তারা বাংলাদেশে এসে পালিয়ে আশ্রয় নিয়েছিল, সেটাও 2023 সালের ঘটনা। সো আপনি যদি এখন বলেন যে এগিয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো যে আপনি আসলে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে পিছিয়ে আছেন। আরেকটা জিনিস আপনি বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে রোহিঙ্গারা আগামী নির্বাচনে আগামী রমজানের আগে দেশে ফিরে যাবেন। উনি এই কথাটা এভাবে বলেননি, উনি একটা এক্সপেকটেশন ব্যক্ত করেছিলেন যে সরকার রোহিঙ্গা বিষয়টা তো ব্যাক বার্নারে চলে গিয়েছিল, এটা দীর্ঘদিন ধরে আলোচনাতেই ছিল না বিগত সরকারের শেষ কয়েকটা বছর। রোহিঙ্গা বিষয়টা উনি রোহিঙ্গা এই সংকটটাকে আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। উনি রোহিঙ্গা বিষয়ক একজন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়েছেন, জাতিসংঘ মহাসচিবকে এখানে নিয়ে এসেছেন। রোহিঙ্গা বিষয়টাকে আলাদাভাবে আন্তর্জাতিক কূটনীতিতে উনি সজাগ করার চেষ্টা করেছেন ওনার নিজস্ব আপনার নেটওয়ার্কের মাধ্যমে, এবং উনি সেই দৃষ্টিকোণ থেকে উনি একটা আশা প্রকাশ করেছিলেন, একটা এক্সপেকটেশন আর একটা কমিটমেন্ট। এখন আপনি যদি কমিটমেন্টের সাথে এক্সপেকটেশনটাকে গুলিয়ে ফেলেন, তাহলে এটা আমার মনে হয় যারা আপনি বলতে নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছি না, আমি বলছি যে যারাই এটাকে মনে করছে যে প্রধান উপদেষ্টার এক্সপেকটেশন আমরা ধরে নিই যে আমাদের অনেক আশার আসলে অবশ্যই সঞ্চালন করে। আশার তো আলো ছিলই, অবশ্যই আশার আলো ছিল, এবং উনি ওনার এক্সপেকটেশন একদম মানে এটা কোনো
জিরো সাম কোনো কিছু ছিল না, ওনার এক্সপেকটেশনের বেশ কিছু বেসিস ছিল। আমি সেই বেসিসগুলোই বলছি। উনি রোহিঙ্গা বিষয়ক কূটনীতিটা আপনার রিভাইভ করেছেন, একজন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়েছিলেন, জাতিসংঘে এটা নিয়ে আলোচনা হয়েছে, রোহিঙ্গা বিষয়ক একটা কনফারেন্স এখানে হয়েছে, রোহিঙ্গা বিষয়ক একটা সেপারেট কনফারেন্স আপনার জাতিসংঘে হয়েছে, কাতারে হয়েছে। এই আলোচনাগুলোর প্রেক্ষিতে আপনার ওনার একটা এক্সপেকটেশন ছিল। কিন্তু রোহিঙ্গার মায়ানমারে ফিরে যাওয়ার ক্ষেত্রে প্রথম প্রিকন্ডিশনটা কি? প্রথম প্রিকন্ডিশনটা হচ্ছে মায়ানমারে শান্তি আসতে হবে। এবং রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ক্ষেত্রে সবসময় আলোচনায় দুটো শব্দ সবসময় আলোচনায় এসেছে, একটা হচ্ছে সেফ আর একটা হচ্ছে ডিগনিফাইড রিটার্ন। আপনার সেফ কথাটা বলা হচ্ছে এই জন্যই যে ওইখানে একটা পিস আসতে হবে মায়ানমারে, রাখাইনে। যতক্ষণ পর্যন্ত রাখাইনে পিসটা না আসতেছে ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য সেখানে যাওয়া নিরাপদ নয়। আপনি নিজেই বলছেন যে সেখানে একটা যুদ্ধ দিকে এগিয়ে যাচ্ছে, যদিও আমি জানি যে অলরেডি সেখানে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সো সেখানে পিসটা নাই, এক নাম্বার। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিগনিফাইড রিটার্ন। তো ডিগনিটিটা রোহিঙ্গাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি এই গত সপ্তাহেও আইসিজিতে যখন রোহিঙ্গাদেরকে বাঙালি বলা হলো, বাংলাদেশ সেখানে হেগে আপনার সেখানে এটাকে কন্টেস্ট করেছে। তো এখন পর্যন্ত মায়ানমারে যারা দায়িত্বে আছে তারা রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাই বলে না, বেঙ্গালি বলে। তারা রোহিঙ্গাদের ক্ষেত্রে তারা বারবার বলেছে যে তারা যদি নাগরিকত্ব না পায় তাহলে তারা সেখানে যাবে না, বিকজ এখানে এখন যারা মায়ানমারে রয়ে গেছে তারা আইডিপি ক্যাম্প নামক একটা ইন্টারনালি ডিসপ্লেসড পিপলের ক্যাম্পে রয়ে গেছে, এরকম কোনো সিচুয়েশনে যাবে না। তো মায়ানমারের পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত উন্নত না হচ্ছে বা। ধন্যবাদ আজাদ মজুমদার আপনাকে। আমি ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে আসতে চাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে একমাত্র বেগম খালেদা জিয়ার সরকার দুর্নীতির লাগাম টানতে পেরেছে, যে কোনো মূল্যে আবার দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এমন কথা বলেছেন। 2001 থেকে 2006-এ বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। লাগাম টানলেন কখন, কিভাবে? এর বাইরেও বিএনপি গভর্নমেন্ট ফর্ম করেছিল, আপনি জানেন। তো টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তাদের যেই জরিপ ছিল, যেহেতু 2001 থেকে 2006-এর কথা হচ্ছে, হ্যাঁ, 2001-এর আগে আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ দেশ চালিয়েছে। তো এই বিষয়টা ছিল এরকম যে আমরা বাই ইনহেরিটেন্স তাদের কাছ থেকে যেই সূচকগুলো একদম ভঙ্গুর, দুর্নীতি সব কিছু মিলিয়ে যেটা আমরা পেয়েছিলাম, সেখান থেকে যখন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ঘুরে দাঁড়িয়েছি, সেটা ভাই সূচকই কথা বলবে। হঠাৎ করে তো 9 থেকে 90 হয়নি, এটা আস্তে আস্তে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়েছিল। এবং মানুষ কিন্তু তখন নিজেরাই আপনার বুঝতে পারছিল যে দুর্নীতি কমছে। জামাত তখন আমাদের সাথে, জামাতেরও তখন আমাদের সাথে, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর এই সূচকগুলো নামতে শুরু করেছে, যে কারণে দুর্নীতিতে দেখেন ওই টাইমে যে জিনিসগুলো বড় পরিবর্তন যেটা হয়েছিল, হ্যাঁ, দুর্নীতির সূচক কমে এসেছিল। আমি ওই তাদের ডকুমেন্টের যে সূচক, সেটার ভিত্তিতেই বলছি, আন্তর্জাতিক যে সংগঠনগুলো, যে সেগুলো কি শক্তিশালী অর্থ ব্যবস্থাপনা, স্বচ্ছ ক্রয়নীতি, উন্মুক্ত বাজার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এই জিনিসগুলো। এখন আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে আরও অনেক বেশি জোরালো ভূমিকায় কিন্তু যুদ্ধ করতে হবে, কারণ এটাই বিএনপির এখন পরিকল্পনা, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন। আপনারা দেখেছেন এখন আদালত, আমি তো আদালতের মানুষ, আদালত বলুন কিংবা দুদক, যেটা আমাদের বিএনপি প্রতিষ্ঠা করেছিল, ইসির মানে মতো প্রতিষ্ঠানগুলোর পূর্ণ যে স্বাধীনতা, হ্যাঁ, এটাকে নিশ্চিত করা, এবং সেই সাথে উন্মুক্ত দরপত্র বলুন, সম্পদের বিবরণী, শক্তিশালী তথ্য অধিকার আইন এবং রিয়েল টাইম অডিটের মাধ্যমে স্বচ্ছতা আনা, বিচার, আইন শৃঙ্খলা ব্যবস্থার সংস্কার, যদিও এগুলো হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। সংস্কার শব্দটাই বিএনপির আমরাই এনেছিলাম। 2030 ভিশন আপনার মনে আছে নিশ্চয়ই, ভিশন 2030 আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং পরবর্তীতে 27 দফা, সেখান থেকে 31 দফা। এখন তো দেখা যাচ্ছে যে জামাত আমাদের যেই এটা আমরা দিয়েছি, যে বিভিন্ন সময় 31 দফা নিয়ে আমরা কথা বলি, এখন জামাতও তো দেখা যায় যে আমাদের পেছন পেছন তারাও ওই চ্যাট জিপিটি নাকি জেমিনি দিয়ে ওনারাও একটা বানিয়ে দিয়েছে। তো সেখানে আপনার প্রবলেম হয়ে গেছে কি, তাদের ওটা বিশ্বাসযোগ্য হয়নি মানুষের কাছে, কারণ তারা সত্যিকার অর্থে, আমরা যেমন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, আমরা যে বিষয়গুলো সামনে এনেছি, আর তারা কি রকম অবাস্তব একটা দিয়েছে, জিডিপির 8% স্বাস্থ্য খাতে বরাদ্দ, হ্যাঁ, মানে $500 বিলিয়ন জিডিপির প্রায় $40 বিলিয়ন আমাদের রিজার্ভের চাইতে বেশি। আমি শুধু একটা বললাম,
এইরকম আরও আপনি যদি সময় দেন আরও বলবো। দেখেন স্বাস্থ্য খাতে আমরা দেখেছি ইভেন এই যে এর করোনার সময়ও কি ভয়ঙ্কর দুর্নীতি, কত সিন্ডিকেট, মিঠু সিন্ডিকেট, এই সিন্ডিকেট, আমরা এগুলো দেখেছি। এখন 2 থেকে 3% জিডিপি বরাদ্দ আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবহার করতে পারে না, কিন্তু ধারণা থাকতে হবে, রিসার্চ থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, যেটার কিছু জামাতের নাই। আমি এই প্রসঙ্গে আতিকুর রহমান আপনার কাছে যেতে চাই যে আপনি কি বলবেন যে কথাটি বলছিলেন যে স্বাস্থ্য খাতে কত বরাদ্দ রাখা হয়েছে 31 দফা, এটি আসলেই কি চ্যাট জিপিটি থেকে এসেছে কিনা সেটিও যদি একটু ব্যাখ্যা করেন। আমি তার আগে যাওয়ার আগে আপা বলেছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা ওয়েলকাম জানাই। একটা কথা আছে যে মর্নিং শুজ দ্য ডে। 39 জন ঋণ খেলাপিকে আপনি মনোনয়ন দিলেন, যারা বিরোধী দল থাকা অবস্থায় ব্যাংকের লোন দেয় নাই, তারা যখন এমপি হবে আর এই এমপিদেরকে দিয়ে আপনি দুর্নীতি বন্ধ করবেন, বাংলাদেশের মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নাই। অবস্থায় বোঝা যায় যে উনি ওই দিকে হাঁটছেন, মুখে যায় বলুক, রাস্তা কিন্তু সিরাতুল মুস্তাকিমের দিকে। দুর্নীতি, লুটপাট এগুলো করবো না ওরা। দ্বিতীয় আসি, আমরা 31 দফা বলি নাই, আমাদের এখানে 19টা চ্যাপ্টার আছে, মাত্র 6টা এখানে আমরা বলেছি। এগুলো সাংবাদিকরা তারা লিখেছেন, টোটাল প্রায় 100 মতো আমাদের স্লাইড আছে যেটা আমরা উপস্থাপন করেছি। এটাকে বিভিন্ন আমরা 31 দফা অনুসরণ করার কোনো কারণ এখানে আমাদের নেই। দেখুন, যেটা উনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরকমের কোনো একটা দল পলিসি সাবমিট করা কোনো দৃষ্টান্ত কি আছে? ওনারা 31 দফা কথা বলেন না, নিজেরাই কিন্তু মানেন না। কেন মানা জানেন? ওই যে দিকগুলোতে আমাদের সংস্কার প্রস্তাবনা যেগুলো আসছে 31 দফার ভিতরে, ওনারা মানতে, মানে ওনাদের দফার ভিতরে আছে, কিন্তু ওই জিনিসটা যখন সংস্কার প্রস্তাবনা আসলো ওনারা আর মানতে চান না, মানে ওনারা ওনাদের মতো করে চলতে চান। আমরা মনে করি জামাত যে সামিটটা করেছে, এখানে মানে ডিপ্লোমেটরা ছিলেন, সিনিয়র সাংবাদিকরা ছিলেন, এবং প্রায় 30টার মতো রাষ্ট্র থেকে আমাদের যারা রিসোর্স পার্সন আমাদের তারা এসেছেন। এটা দীর্ঘ গবেষণার ফল। এটা তো বুঝতে হলে তো আপনাকে ওই রকম জ্ঞানও থাকা লাগবে আসলে যে কী পরিমাণ। আমরা মনে করি ইন্টেলেকচুয়াল পার্সন এখানে আছেন এবং প্রত্যেকটা ক্যালকুলেশন করে 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 অবাস্তব অযৌক্তিক কোনো কিছু না। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, মানুষের অবস্থা সব মিলেই যে রাষ্ট্র যদি দুর্নীতিমুক্ত থাকে, যদি আমরা সুশাসন পাই, যদি সৎ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যদি সৎ নেতৃত্ব আসে, তাদের অবস্থান আমরা মনে করি সব কাজে। লাস্ট বলতে স্বাস্থ্য খাত না, এই প্রসঙ্গে যদি আপনি আপনার দলের অবস্থানটা একটু পরিষ্কার করেন যে বিএনপিকে যেহেতু এতবার দুর্নীতির কথা বলা হচ্ছে, তাহলে জামাতের অবস্থান কেমন হতে পারে? তাদের ক্ষেত্রে দুর্নীতির কোনো সম্ভাবনা নেই। আমরা বলেছি দুর্নীতি জিরো টলারেন্স, কোনো কনসিডারের ক্ষেত্রে করা হবে না। এবং আমরা বলেছি আমরা কোনো সরকারের সুবিধা নেব না। সর্বশেষ বলছি যে স্বাস্থ্য খাতটা আমাদের অব্যবস্থাপনা আছে, কারণ আমাদের নেতারা সব বিদেশে যান। জামাত ইসলামী আসলে এটা বন্ধ করবো আমরা, যে যারা নেতা হবেন দেশে চিকিৎসা করবেন, যাতে এখানে চিকিৎসা সুবিধা জনগণ সেখানে ভোগ করতে পারে। ধন্যবাদ আতিকুর রহমান। আমি একটু আজাদ মজুমদার আপনার কাছে আসতে চাই, একদমই শেষ পর্যায়ে 30 সেকেন্ডে যদি বলেন কেমন হতে যাচ্ছে নির্বাচন? আমরা মনে করি উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল। ধন্যবাদ। আমি আজকের আমাদের এই কড়া আলাপ শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে আজকের কয়েকটি সংবাদ শিরোনাম জানিয়ে দিতে চাই। ঢাকা 18 আসনে এনসিপি প্রার্থীর ওপর বিএনপি নেতা কর্মী হামলার অভিযোগ হয়েছে। ভোলায় বিএনপি জামাতের সংঘর্ষে আহত 25, পাল্টাপাল্টি অভিযোগ, এবং 50,000 পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলবে এমন হুমকি দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরে জামাত বিএনপির মারামারি, আহত অন্তত 6। বাগেরহাটে জেলা প্রশাসক, ডিসি ও পুলিশ সুপারকে হুমকি। এই খবরগুলো মোটামুটি আলোচনায় ছিল আজকে সারা দিনে। নির্বাচনী মাঠে কথার লড়াইয়ের সাথে সাথে পেশির শক্তির লড়াইও চলছে। সরকার, নির্বাচন কমিশন সংঘাত নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছে এবং চেষ্টা করছে তারা। আজকে এখানে আমাদের যত আলোচনা হলো সবকিছু থেকে আমাদের একটাই প্রত্যাশা থাকে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সুশৃঙ্খলভাবে হয়। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের স্টার নিউজ কড়া আলাপ। দর্শক, অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।